রমজানকে কেন্দ্র করে নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং সয়াবিন তেল সংকট থামছে না। ক্রেতারা জানান শাক সবজি কিছুটা নাগালের মধ্যে থাকলেও চাল, তেল, ফল, মাছ, গোশত সহ বাড়ছে অন্যান্য পণ্যের দাম। লেবু, শসা ও বেগুনের দামও বাড়তি। এতে বিপাকে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ভোক্তারা। তবে রোজার পণ্য হিসেবে পরিচিত খেজুর, ছোলা, চিড়া ও মুড়ির দাম এখনও স্থিতিশীল। ভোক্তারা বলছেন, অসাধু সিন্ডিকেট নিয়ন্ত্রণে না আনতে পারলে চলমান রোজায় আরও অস্থির হয়ে উঠবে নিত্যপণ্যের বাজার। বাজারে আরো খবর জানাতে আমাদের সাথে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কনক রহমান। কনক, রমজান নির্ভর পণ্য নিয়ে ক্রেতাদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন, এবং সার্বিক দর নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? অভিযান নিয়ে বাজারে যে ধরনের অভিযান চলছে, সেই অভিযান নিয়ে ভোক্তারা কি বলছেন? অভিযান যেটা চলছে কাজেরই সেটা হচ্ছে যে থেমে থেমে অভিযান অভিযান মানে যেটাকে আমরা পরিকল্পিত ভাবে বলি বা প্রতিদিন একটা করে মনিটরিং টিম বা ভিজিলেন্স টিম যেটাই বলি না কেন, সেরকম দৃশ্যমান আমাদের কাছে গত এই কয়েকদিনে হয়নি। আজকে সকাল থেকে কারণ যখন আমরা আছি এখন সোনাডাঙ্গা নিউ মার্কেট বাজারে। এই বাজারে হচ্ছে খুলনার অন্যতম একটি বড় বাজার। তো এখান থেকে সকালে যে সমস্ত ক্রেতারা আসছেন তারা একটু স্বস্তি ফেলছেন এই কারণে যে গত একদিনের তুলনায় যে লেবু বিক্রি হয়েছিল প্রায় 150 থেকে 200 টাকা, যেটা আপনিও জানেন, সেটি আসলে একটু স্থিতিশীল অবস্থায় আছে। লেবু এখন বিক্রি হচ্ছে হালি প্রতি সর্বোচ্চ 90 এবং 80 টাকা। আর এর মধ্যে যে সমস্ত রমজানে যে সমস্ত খাবার আমরা ইফতারিতে করে থাকি, বিশেষ করে আহ খিরাইটা অর্থাৎ শসাটা, সেটার দাম কমেছে। সেটার দাম কমে এখন বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা এবং মাঝে মাঝে 80 টাকা বিক্রি হচ্ছে। আর অন্যান্য যে ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে সজনে ডাঁটা চলে এসেছে, যেহেতু গরম চলে এসছে। সজনে ডাঁটা আমাদের খাবারের অন্যতম একটি উপকরণ। সেই সজনে ডাঁটা বিক্রি হচ্ছে 200 টাকা করে। এছাড়া পটল বিক্রি হচ্ছে 100 টাকায়, উচ্ছে বিক্রি হচ্ছে 80 টাকায় এবং ভেন্ডিটার মূল্য একটু বেশি, সেটা হচ্ছে 120 থেকে 125 টাকা। আর বেগুনির অন্যতম উপকরণ ইফতারের বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। আর অন্যান্য যে সমস্ত পণ্য রয়েছে, বিশেষ করে রসুন, পেঁয়াজ, আদা, এগুলো কিন্তু দাম স্থিতিশীল রয়েছে। মুরগির বাজারের অবস্থাও অপরিবর্তিত। ব্রয়লার মুরগি 200 টাকা, সোনালী 280 এবং কক 200 টাকা করে। বাজার মনিটরিং এ আজকে এখনো জানতে পেরেছি যে 1টা বা 12:30টার মধ্যে ভোক্তা অধিকার বা মনিটরিং সিটি কর্পোরেশন পক্ষ থেকে যেটি করা হয়েছে, সেখানদের পক্ষ থেকে তারা অভিযান পরিচালনা করবেন। আর বাজারে ক্রেতাদের সংখ্যা আজকে যেহেতু শুক্রবার, প্রথম রমজানের প্রথম শুক্রবার, স্বাভাবিকভাবেই বাজারে ভিড় বাড়বে, এটাই স্বাভাবিক। তবে এখনো ভিড় সে বাড়তে শুরু করেনি, কারণ সাহরি খেয়ে মানুষ ঘুমিয়েছেন। ঘুমানোর পরে আসলে শুক্রবার হাতে সময় নিয়ে তারা বাজার করতে আসবেন। আশা করছি পরবর্তী দর্শকদের মানে যারা ক্রেতা আছেন তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করবো আসলে তারা মিলাবেন কতটুকু তাদের কাছে গত সপ্তাহে আসলে বাজার দর কেমন ছিল, এই বাজারে এবারের মধ্যেই বাজার কেমন বা বাজার তাদের পক্ষে কতটা ইতিবাচক। কনক রহমান, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী কনক রহমান। যাচ্ছি বাজারের আরো খবরে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার সুরক্ষায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সারা দেশে নিয়মিত বাজার মনিটরিং করছে। বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা প্রশাসন, জেলা পুলিশ, ভোক্তা অধিকার, কৃষি বিপণন অধিদপ্তর সহ বেশ কয়েকটি সংস্থা মিলে রমজানে নিত্যপণ্যের বাজার দর এবং সরবরাহ স্বাভাবিক রাখতে এই কর্মসূচি করছে। ঘণ্টাব্যাপী চলা মনিটরিং শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, রমজানে কেউ যেন কোনো পণ্য মজুত করে কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়াতে না পারে, সেজন্য সকল ব্যবসায়ীকে সতর্ক করার পাশাপাশি মাসব্যাপী এই অভিযান অব্যাহত থাকবে। বাজারের আরো খবর জানবো আমরা। আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া।
রাজীব, ছোলা, ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ, মসুর ডাল বা খেজুরের দাম কেমন দেখছেন বাজারে এবং এই দামে ক্রেতারা কতটা সন্তুষ্ট? আমরা চট্টগ্রামের বাজারে দেখতেছি যে রমজান শুরু হওয়ার আগে থেকে কিন্তু এক ধরনের বাজার মনিটরিং ছিল। তো এবং এর পাশাপাশি আমরা দেখেছি খেজুর, ছোলা সহ নানা যে নিত্য পণ্য সেগুলো সরবরাহ বেশ ভালো ছিল। এবং প্রতি বছর যেমন দেখি যে ছোলার দাম বাড়তি থাকে অথবা পেঁয়াজ, রসুন এগুলোর দাম বাড়তি থাকে। তার পাশাপাশি কাঁচা বাজারে কাঁচামরিচের দাম আমরা গত বছর দেখেছি বেশ চড়া। কিন্তু এই বছর সবকিছু আসলে নিয়ন্ত্রণে রয়েছে। বিশেষ করে ছোলা, খেজুরের আমদানি যথেষ্ট ছিল, যার কারণে ছোলা খেজুরের কোনো সরবরাহের ঘাটতি নেই। ফলে দামটাও কিন্তু ক্রেতাদের হাতের নাগালে এবং অন্যান্য যে ইফতার সামগ্রী, বিশেষ করে কাঁচামরিচ এবং বেগুন, যেগুলো গত বছর যখন চড়া দাম ছিল, আজকে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 50 টাকা করে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে গত বছরের তুলনায় অনেক সরবরাহ ভালো এবং ক্রেতারাও কিন্তু কিনতে পারছেন। কিন্তু মূলত যে পণ্যটি আসলে ক্রেতাদেরকে ভোগাচ্ছে সেটি হচ্ছে ভোজ্য তেল। ভোজ্য তেলের ঘাটতি কিন্তু আসলে আমরা দেখেছি বেশ কিছুদিন ধরে আছে এবং এটা নিয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীর সাথে বারবার বৈঠক করেছে। ইতিমধ্যে চট্টগ্রামের যে মেয়র এবং জেলা প্রশাসক তারা যৌথভাবে কিন্তু চট্টগ্রামের সবচেয়ে বড় ভোগ্যপণ্য বাজার খাতুনগঞ্জে তারা অভিযানও চালিয়েছেন এবং সেখানে তারা ব্যবসায়ীদেরকে নিয়ে একদিন তারা বসেছেন এবং তারা বলেছেন যে একটা তেলের যে সরবরাহ সেটি যেন স্বাভাবিক থাকে এবং তার একটি দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল। কেননা বাজারে ভোজ্য তেলের যে বোতলজাত তেল এবং খোলা তেল এগুলোর দামের বেশ পার্থক্য তৈরি হয়ে গিয়েছিল। বিশেষ করে খোলা তেলের দাম বেড়ে যাওয়ায় অনেকেই ভোজ্য প্যাকেটজাত যে তেল সেই বোতলজাত তেলটি কেটে তারা খোলা তেল হিসেবে আসলে বিক্রি করছিলেন, যার কারণে বাজারে কিছুটা সরবরাহের ঘাটতি এবং এই বৈঠকের পরে তারা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 260 টাকা করে 160 টাকা করে প্রতি লিটার যে সয়াবিন তেল সেটি আসলে বিক্রি করা হবে। কিন্তু তারপরেও আসলে খুচরা বিক্রেতা যারা তারা দোকানিরা অভিযোগ করছেন যে আসলে এখনো পর্যন্ত তেলের যে সরবরাহ সেটি আসলে স্বাভাবিক হয়নি। আর এর বাইরে যদি পেঁয়াজ রসুনের কথা বলি, পেঁয়াজের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে। যেমন গত সপ্তাহে পেঁয়াজ বিক্রি হচ্ছিল 50 থেকে 55 টাকা ভারতীয় পেঁয়াজ, সেটি এখন বিক্রি হচ্ছে আজকে 70 টাকা। তবে রসুনের দাম গত সপ্তাহের মতোই 240 টাকা করে বিক্রি হচ্ছে। আদার দাম 120 টাকা। আর এর বাইরে যে ছোলা এবং অন্যান্য যে ডাল, সেই ডালের দাম কিন্তু বেশ গত সপ্তাহের মতো আছে, 90 থেকে 100 টাকার মধ্যে সেই ডাল পাওয়া যাচ্ছে। তবে মুরগির দাম গত সপ্তাহে কিছুটা বেড়েছিল, সেই মুরগির দাম কিছুটা কমেছে। যে সোনালী মুরগি সেটি গত সপ্তাহে যে 300 থেকে 310 টাকা বিক্রি হচ্ছিল, আজকে সেটি বিক্রি হচ্ছে 280 টাকা করে এবং যেটি ব্রয়লার সেটি বিক্রি হচ্ছে 190 টাকা। যদিও সেটি রমজানের শুরুতে সেই দাম ছিল 200 থেকে 210 টাকা। আর এছাড়া অন্যান্য যে শাকসিদের যে সবজি, সেই সবজির দামও প্রায় হাতে নাগালে, খুব বেশি বাড়েনি। তবে যেহেতু এখন শীতের সবজিটা চলে যাচ্ছে, ফলে সেই কারণে গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে, তো 5 থেকে 10 টাকা বেড়েছে। আবার দাম এবং মান ভেদেও কিন্তু একটু দামটা ডিফার করে। বিশেষ করে যেমন ছোট বেগুন সেগুলো বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা। তার মানে শীতের সবজির দাম কিছুটা বাড়লেও বাকি সব পণ্যের দামই স্থিতিশীল রয়েছে। রাজীব বড়ুয়া, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। মৌলভীবাজারে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে পাইকারি ও খুচরা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে লেবু। সেই লেবু কয়েকবার হাত বদল হয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে আরো চড়া দামে। চাষিরা বলছেন সেচ সংকট আর রোগবালে এবছর লেবুর উৎপাদন কমেছে, আর এরই প্রভাব পড়েছে সারা দেশে। আহমেদ ফারুক মিল্লাতের তথ্য ছবিতে প্রতিবেদন। শ্রীমঙ্গলের টিলায় প্রকৃতির পানির অভাবে মরে যাচ্ছে লেবু গাছ। এই অবস্থায় কৃত্রিম উপায়ে টিলা বেয়ে লেবু বাগানে পানি সরবরাহ করেও মিলছে না কাঙ্ক্ষিত লেবু। আবার যে লেবু ধরছে তাও বড় হচ্ছে না। এই অবস্থায় লেবু চাষে খরচ পড়ছে দ্বিগুণ। এখন সার গোবর দিছে, এখন পানি না হলে তো গুড়ার যাইবো না, তারপরে লেবুও মানে মোটা সাইজের হইব না। খুব কষ্ট করে দূর থেকে পায়ে পানি দিতে আসি, মাথাত করে বালতি দিয়ে নিয়ে দিতে আসি পানি। একটা লেবুর পিছনে যে অনেক টাকা খরচ, হ্যাঁ, এর জন্য মনে কর শুকনার দিন তো মানে দামে লেবুর দামে আর ইয়েতে গিয়ে আমাদের ইয়েতে পড়ে না। এদিকে শ্রীমঙ্গলের আড়তে লেবুর আকাল পড়ায় লেবুর পাইকারি দামই চড়া। বড় আকারের একটি লেবু 15 থেকে 17 টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি আকারের লেবু 10 থেকে 15 টাকা এবং ছোট লেবু 5 থেকে 8 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এমনকি বাগানওয়ালারা তো বেচা মানুষে পোষাইতে পারে না, আমরাও কিনুন লাগে বেশি দাম। কাগজি লেবু একটা আমাদের কিনা হয় 23 টাকা 22 টাকা করে,
আর আমাদের খরচ সহকারে করে গেলে আপনার 25 টাকা। এদিকে রোজার মাসে লেবুর মৌসুম না থাকায় চাহিদা মতো লেবু নেই বাজারে। এতে বিপাকে পড়েছেন ঢাকা, নরসিংদী, ময়মনসিংহ, সিলেট সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা। বর্তমান বাগানে লেবু শর্ট, যার 100 গের বাগান আছে বেড়াইতে সারা বাগান ঘুরিয়াও এক গাড়ি লেবু মিলাইতে পারেন না। কিন্তু বাগান মালিক এইটা দিছে মাথা আর এইটা দিছে নিজে ছুটো, ওই টাকাটা আমি সালান জেলা কৃষি বিভাগ বলছে রমজান মাসে লেবুর চাহিদা বেশি থাকায় লেবু চাষিরা ভালো দাম পাচ্ছেন। বাগান মালিক যারা বড় আছে কিছু শেষ দিতে পারছে, হারের ও হেরা আর সার দিতে পারছে, হেরা এখন বর্তমানে লেবু আছে। তাই সিজন এখন তো বড় মানুষ তারা 80টা 85টা বাগানে মাল নাই, টোটালি মাল নেই, গাছ মরিদার কি করার। জেলায় 17,024 হেক্টর জায়গায় লেবু চাষ হয়েছে, যার বেশিরভাগ অংশই শ্রীমঙ্গলে। ফারদিন নীরব, ৭১। লেবু চাষের আরো খবর জানাতে আমাদের সাথে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাদ। মিল্লাদ, জানাবেন যে খুচরা এবং পাইকারি বাজারে লেবুর দামের পার্থক্য কতটা দেখছেন এবং বাজার তদারকি সেখানে প্রশাসনের কেউ আছে কিনা? কাজরি, আপনাকে ধন্যবাদ। আমি দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় এবং একটি নতুন বাজার, এবং আমার হয়তো পিছনটা একটু দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সবচেয়ে বড় পাইকারি লেবুর বাজার। লেবু, আনারস এবং মানে নাগামারি সহ বিভিন্ন যত সবজি আছে সবজির মূলত পাইকারি বাজার, এবং লেবুর সবচেয়ে বড় বৃহৎ বাজার। এবং আমি যদি আপনার পিছনটা দেখাচ্ছি, একটু দেখাই, দেখেন হাট ডাক চলছে। মানে যেহেতু এখন লেবুর সিজন না, ফলে যারা কষ্ট করে, যারা বিশেষ করে পাহাড়ি এলাকায় লেবু যারা ফলাচ্ছেন, বিশেষ করে দূর থেকে পানি এনে, যেটা আমরা খবরে দেখাচ্ছিলাম, এবং কেউ কৃত্রিম উপায়ে নানা প্রসেসিং করে যে লেবুগুলো আনছেন, সেটিও কিন্তু তারা চড়ার দাম হচ্ছে। এই কারণে তারা উৎপাদন করতে পারছেন না, যেহেতু বৃষ্টিপাত নেই। এবং হয়তো আপনি আপনার পিছনটা দেখতে পাচ্ছেন যে লেবুর যারা পাইকাররা চলে এসেছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা, উপজেলা থেকে এবং রাজধানী থেকে, তারা হাট ডাক করছেন। এবং আজকের বাজারের কথা যদি আপনাকে একটু বলে রাখি, আজকের বাজারে 2000-এর যে গাড়ি, আমার পিছনে যে জিপটা দেখতে পাচ্ছেন, সেই জিপে ছিল 2000 লেবু এবং সেটি 30,000 টাকা পাইকারি সেল হয়েছে। আমি কিছুক্ষণ আগে বাজারে অন্যান্য স্থান ঘুরে দেখেছি, সেখানে 800 যে লেবুর গাড়ি সেটি বিক্রি হয়েছে 1100 টাকায়। এবং পাইকার এখানে আড়তদার যারা আছেন এবং বাগান মালিক যারা আছেন, তাদের কথা হচ্ছে যে সিজনের সময় তারা 500-700 টাকা গাড়ি বেচতে পারেন না, অনেক সময় লেবু ফেলে চলে যান, যেহেতু এর একদম আটানা থেকে শুরু করে 1 টাকা 2 টাকা বিক্রি হয়। কিন্তু এখন সিজন না, ফলে লেবুটা একটা সংকট দেখা দিচ্ছে। এবং আপনি জানেন রোজা চলছে এবং রোজার সময় লেবুর একটা চাহিদা থাকে, ফলে সেই সংকট এবং চাহিদার কারণে মূলত দামটা বৃদ্ধি পেয়েছে। এবং এখানে যে লেবুটি 2000 লেবু যে 30,000 টাকা বিক্রি হয়েছে, যে গাড়িটি বড় সাইজের যে লেবুগুলো, সেই লেবুগুলো কিন্তু ঢাকাতে গিয়ে কিন্তু দাম ডবল পড়ছে। যেমন আমি এখান থেকে একটুকে দেখেছি 800 একটি গাড়ি 11,000 টাকা বিক্রি হয়েছে এবং এটা প্রায় 13 থেকে 14 টাকা পড়েছে, এবং সেটি ঢাকাতে গিয়ে 25 টাকা পর্যন্ত সেটা খুচরা বাজারে চলে যাবে। ফলে খালি লেবু কিনতে গিয়ে আপনি 100 টাকা যাচ্ছে। এবং এখানকার যে বাগান মালিক যারা আছেন, তাদের কথা হচ্ছে যে তাদেরকে যখন লেবুর পূর্ণাঙ্গ সময় থাকে, জুন মাস, জুলাই মাসে, তখন তাদেরকে নানাভাবে ভর্তুকি দিতে হয়, সেখানে সরকারের সহযোগিতা পান না। আপনি আর যেটা বলছেন যে বাজার মনিটরিং, ইতিমধ্যে প্রতিদিনই বাজার মনিটরিং করা হচ্ছে, এবং মনিটরিং এ তারা যেটা হচ্ছে যে লেবুর বাজারে কিন্তু মূলত এই জায়গায় কোনো সিন্ডিকেট নেই। এখান থেকে যে লেবুটা বেরিয়ে যাচ্ছে, সেটা রাজধানী সব বড় শহরে যখন যায়, তখন যেসব আড়তদাররা আছেন, যখন পাইকাররা আছেন, তারা সেখানে লেবুর দাম বৃদ্ধি করে, খুচরা বাজারে দাম বৃদ্ধি হয়ে যায়। কিন্তু একদম প্রান্তিক লেভেল, আমি গতকালকে বিভিন্ন বাগান ঘুরে দেখেছি, এখানে শত শত লেবুর বাগান আছে, সেখানে একটা লেবু 8 টাকা 9 টাকা পর্যন্ত বাগানে তারা বিক্রি করছেন, যারা এখানে লেবুর বাগানের মালিক যারা আছেন। ফলে মূলত সংকটটা দেখা দিচ্ছে। এখানে যে ক্যারিং চার্জ আছে, লেবারের যে চার্জ আছে এবং ট্রান্সপোর্টের খরচ আছে, রাস্তায় রাস্তায় চাঁদাবাজি আছে, সবকিছু মিলিয়ে মূলত গিয়ে রাজধানী সব বিভিন্ন জায়গায় গিয়ে লেবুর দামটা অনেক বৃদ্ধি হয়ে যায়। কাজরি। মিল্লাদ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে। কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত ও স্টেডিয়াম উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে এসে আনুষ্ঠানিকভাবে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের উদ্বোধন করেন তিনি। এ সময় আসিফ বলেন, আবরার ফাহাদ শুধু একটি নাম নয়, আবরার আগ্রাসন বিরোধী সংগ্রামের চেইন। তাকে আজীবন স্মরণ করতে কুষ্টিয়া স্টেডিয়াম তার নামে নামকরণ করা হয়েছে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদি, যুগ্ম সচিব আমিনুল ইসলাম সহ অনেকে।
জুলাই গণ অভ্যুত্থানে এদেশের তরুণরা জীবন দেওয়ার প্রেরণা পেয়েছে আবরার ফাহাদের থেকে। জুলাই গণ অভ্যুত্থানে আগ্রাসন থেকে মুক্তির জন্য এদেশের তরুণেরা ঝাঁকে ঝাঁকে ঝাঁপিয়ে পড়েছে রাজপথে। শুধু স্টেডিয়াম বানানো পর্যন্তই নয়, এটিকে যথাযোগ্যভাবে সর্বোচ্চ ইউটিলাইজেশন কিভাবে করা যায় এবং কুষ্টিয়ার স্থানীয় যারা ক্রীড়ানুরাগী আছেন, খেলাধুলার সাথে সংযুক্ত আছেন, কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা সহ কুষ্টিয়ার প্রশাসন খেলাধুলাকে প্রমোট করবেন এবং এই স্টেডিয়াম যেন সবসময় খেলাধুলায় মেতে থাকে এবং এখান থেকে যেন আমরা জাতীয় পর্যায়ে ভালো ভালো খেলোয়াড় পাই, এটি প্রত্যাশা থাকবে। রংপুর নগরীতে 5 আগস্টের পর থেকে আত্মগোপন করে থাকা নীলফামারী 1 আসনে সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত মুন্না হত্যা মামলায় 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার বেলা 3টার দিকে রংপুর মেট্রোপলিটন সদর আমলি আদালতের বিচারক শহীবুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারকে আদালতে তোলা হয়। 4 আগস্ট নিহত মুন্না হত্যা মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান আদালতে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত তার বক্তব্য শুনে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। পরে তাকে পুলিশি পাহারায় রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় নেওয়া হয়। এর আগে বুধবার রাত 1:45টার দিকে রংপুর মহানগরীর সেনপাড়া মহল্লার একটি ফ্ল্যাট থেকে আফতাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার নামে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা এবং নীলফামারীর ডিমলা ও সদর থানায় 2টি হত্যা চেষ্টা মামলা রয়েছে। বিএনপি অফিসের পিয়ন পরিচয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে অসদাচরণকারী ভাইরাল যুবক সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। এর আগে চাঁদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় বিএনপি অফিসের পিয়ন পরিচয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে অসদাচরণ করার একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। পরে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ বিষয়ে আশুলিয়া থানার ওসিকে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। পরে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গত মঙ্গলবার আশুলিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক ডাবলুকে ছাত্রলীগের ওসি বলে বিব্রত করার চেষ্টা করে সুমন। সুনামগঞ্জের দিরাই উপজেলার গোফরাঘাট জলমহালের মাছ লুটের ঘটনায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জলমহালে 1 কোটি টাকা মাছ লুটের অভিযোগে 22 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও 2000 লোকের বিরুদ্ধে দিরাই থানায় মামলা দায়ের করেন গোফরাঘাট জলমহালের ইজারাদার লঙ্কেশ্বর দাস খোকা। দিরাইভাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে 8 জনকে গ্রেপ্তার করা হয়। লুটের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। গত 1 সপ্তাহ ধরে জেলার দিরাই, সাল্লা, জামালগঞ্জ সহ কয়েকটি উপজেলার অন্তত 10টি ইজারাকৃত জলমহাল লুট করে সংঘবদ্ধ জনতা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা, গাউসিয়া ও গোলাকান্দাল এলাকায় সড়ক দখল করে অবৈধভাবে বসা দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে। রূপগঞ্জ উপজেলা ভূমির সহকারী কমিশনার উবায়দুল রহমান শাহেদ বলেন, দীর্ঘদিন ধরে রূপগঞ্জের ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা, গাউসিয়া ও গোলাকান্দেল এলাকার মহাসড়কের 2/3 দখল করে কিছু ব্যবসায়ী অবৈধ ভাসমান দোকান বসিয়ে ব্যবসা করে আসছেন। এতে সড়কে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, সড়ক দখলমুক্ত করতে এসব দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা সুতালাড়া এলাকায় আগুনে 12টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে কমপক্ষে 12 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা। বৃহস্পতিবার উপজেলার তারাবো পৌরসভার বরপা সুতালাড়া এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, বিকাল 3টার দিকে বরপা সুতালাড়া এলাকায় রান্নাঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আশেপাশের লোকজন প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে 12টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে কমপক্ষে 12 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কাজীর পাগলা এলাকায় আগুনে 4টি বসতঘর পড়ে গেছে। লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী জানান, শুক্রবার রাত 1টার দিকে উপজেলার মেদিনী মণ্ডল ইউনিয়নের কাজীর পাগলা গ্রামের ইউসুফ জামান, মাহবুব আলম, মাহফুজ আলম ও আব্দুল রফিকের বাড়িতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ধারণা, গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে। আধিপত্য বিস্তার নিয়ে সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামসহ আশেপাশের 5টি গ্রামে দফায় দফায় চলছে দুই পক্ষের হামলা ভাঙচুর। এলাকার লোকজন জানান, যুবদল নেতা ডালিম ও আফজাল মিয়ার দ্বন্দ্বে এক সপ্তাহে শতাধিক ঘরবাড়িতে হামলায় ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের ভয়ে বাড়ি ছাড়া গ্রামের পুরুষরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের নারী ও শিশুরা। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। বিধ্বস্ত প্রতিটি টিনের ঘর ও আধা পাকা ঘরের দেয়াল, দরজা জানালা মুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। মেঝেতে পড়ে আছে বইপত্র, শিশুদের ব্যবহৃত জামা জুতা ও আসবাবপত্রের ভাঙা অংশ। এমন অবস্থা সুনামগঞ্জ জেলার সল্লা উপজেলার শ্রীহাইল, শ্যামনগর, আব্দুল্লাপুর, চিকারকান্দি, খামারহাটি এলাকার। শ্রীহাইল গ্রামের হাওরের খাস জমির দখল নিয়ে বিরোধ চলছে সল্লা উপজেলার সাবেক চেয়ারম্যান আলামিন চৌধুরী ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদের আশীর্বাদ পুষ্ট আফজাল মিয়া ও যুবদল নেতা জুবায়ের আহমেদ ডালিমের লোকজনের মধ্যে। ট্রিপল মার্ডারের প্রধান আসামি আফজল, আওয়ামী লীগের ক্যাডার, হ্যাঁ সন্ত্রাস, সেই জন্য তো এলাকার মানুষ বয়ে সবাই এর সাথে থাকে। আমার কোনো কুচু রাখছে না, ওই দফরের খাবার আমি ফিরতাছি। খালি পুলিশ এলাকার এই আজকে 4 দিন 5 দিন হয়েছে, পুলিশ আজ পর্যন্ত আইছে না। গত 26 ফেব্রুয়ারি একাধিকবার উভয় পক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় আফজাল মিয়ার পক্ষ থেকে 116 জনকে আসামি করে মামলা করা হয়। এখন গ্রেপ্তারের ভয়ে গ্রাম ছাড়া ডালিমের পক্ষে শতাধিক পরিবারের পুরুষ। এই সুযোগে আফজালের লোকজন শ্রীহাইল সহ আশেপাশের 5টি গ্রামে ডালিমের আত্মীয় স্বজনের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে বলে অভিযোগ তাদের। আফজল, এই সানমিয়া, জিয়া রহমান, আরো মানুষ আছে, রাত খেলায় বই বেলাইছে না উরুম দেশের ওগুলো আমরা কিভাবে থাকতাম মহিলা মানুষ। আফজল, সানমিয়া উরুফ, হ্যাঁ, জিয়া রহমান, কুইল, এরার এই চৌধুরী আবদুল্লাহ মামুনের সহযোগিতা ভাই এই অবস্থান করতেছে। এদিকে আফজাল মিয়ার চাচাতো ভাই এই হামলার ঘটনার প্রতিপক্ষের ওপর দায় চাপিয়ে বলেন, তারা বিরোধে জড়াননি। আশ্বিন মাস থেকে দরবারে তো খালি আমরা বাটিয়ে থাক খাদ্যকরণ ভালো না, কারণ আমরা জায়গা সম্পত্তি আছে, কেতকিরি আছে, এরা তো কুস্তা না, এরা তো দরবার করবোই, খালি এরা আব্দুল ভাই তো খালি থামাই রাখছে আমরা। এদিকে হামলা ও লুটপাটের ঘটনায় আইনি পদক্ষেপের পাশাপাশি নারী শিশুদের নিরাপত্তায় গ্রামগুলোতে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা। এই 26 তারিখের পর থেকে এখন পর্যন্ত আমরা ওখানে নিয়মিত পুলিশ দিচ্ছি, যাতে এখানে যে অরক্ষিত কিছু বাড়িঘর আছে, তারপরে শিশু আছে, তারপরে হলো মহিলারা আছে, তাদের যাতে পুনরায় কোনো সমস্যা না হয় এই জন্য টহল সবসময় আমরা জোরদার করে রাখছি এখন পর্যন্ত। এই বিরোধের জেরে এলাকায় অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে। এখন এর সুষ্ঠু সমাধান চান প্রতিটি গ্রামের মানুষ। শাকিলা শম্পা, ৭১। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ, 5টি গ্রামের এখন কি অবস্থা জেনেছেন এবং এই ঘটনার পর অভিযুক্ত কেউ আটক হয়েছেন কিনা জানাবেন। যেমনটা আসলে প্রতিবেদনটিতে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম, সুনামগঞ্জে শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রাম সহ আশেপাশের 5টি গ্রামের যে দাঙ্গা চলছে, এতে কিন্তু এলাকার একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে। প্রথমে জানিয়ে রাখি, এই শাল্লা উপজেলার সাবেক যে আইজিপি শ্রীহাইল গ্রামের বাসিন্দা অর্থাৎ চৌধুরী আবদুল্লাহ মামুন, যিনি এই এলাকাতে তার বাড়ি রয়েছে এবং তার ভাই আলামিন চৌধুরীরও বাড়ি রয়েছে। এছাড়াও এই যে চৌধুরী আইজিপির ভাইয়ের আশীর্বাদ পুষ্ট হিসেবেই খ্যাত আফজাল মিয়া এবং সেখানকার স্থানীয় বাসিন্দা যুবদল নেতা ডালিমের মধ্যে বিরোধ কিন্তু দীর্ঘদিনের। এই বিরোধকে কেন্দ্র করে সর্বশেষ
26শে ফেব্রুয়ারি এই এলাকাতে দফায় দফায় আসলে সংঘর্ষ শুরু হয় এবং এই সংঘর্ষটি আশেপাশের 5টি গ্রামে ছড়িয়ে পড়ে, কেননা এই 5টি গ্রামেই তাদের আত্মীয় স্বজনরা রয়েছেন। অভিযোগ রয়েছে এই আফজাল মিয়া দীর্ঘদিন আসলে এই এলাকাতে আইজিপির আধিপত্য বিস্তার করেছিলেন, এই কারণে এই এলাকায় মানুষের মধ্যে একটি আতঙ্ক রয়েছে। আফজাল মিয়ার পক্ষ থেকে যখন মামলা করা হয় তখন ডালিমের পক্ষের লোকজন বাড়ি ছাড়া হয়ে যাওয়ার পরেই এই এলাকায় আরো লুটপাট বেড়েছে বলে অভিযোগ করেছেন। আমরা গিয়েছিলাম গত একদিন যাবত, আমরা এই এলাকায় অবস্থান করে জেনেছি তথ্য খারাপ, গড়ভার নিরাপত্তায় রয়েছেন। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এইসব এলাকায় দুর্গম থাকার কারণে যে টহল টিম বা পুলিশ যেতে বিলম্ব হয়, এতে আসলে তারপরও তারা এখানে নিরাপত্তা রেখেছেন, জোরদার করেছেন, এখানে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করেছেন। তবে ভুক্তভোগীরা বলছেন যে যদি এই জায়গাটাতে আরো পুলিশের টহল জোরদার না করা হয়, নারী পুরুষের নিরাপত্তা না দেওয়া হয়, তাহলে প্রতিদিন যে হারে ঘরবাড়ি ভাঙছে এতে কিন্তু একটি মানবিক বিপর্যয় নেমে আসবে। তবে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম আফজাল মিয়ার পক্ষে যারা আছেন, তারা আসলে এই দায়টাকে তারা অস্বীকার করেছেন। তারা বলছেন এই ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা নেই। তবে ডালিমে যারা আত্মগোপনে আছেন ডালিমের পক্ষ, তারা বলছেন যে এতে সরাসরি আফজাল মিয়া এবং আইজিপির যে ভাই আলামিন চৌধুরীর লোকেরা এটার সাথে সম্পৃক্ত রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম, থানার ওসি থানার শফিকুল ইসলাম আমাকে যেমনটা জানিয়েছেন, তারা নারী শিশুর নিরাপত্তার জন্য ইতিমধ্যেই টহল টিম যেভাবে রেখেছেন, দুই পক্ষেরও মামলা তারা তাদের নিরাপত্তার বিষয়ে সার্বিক খোঁজ খবর রাখছেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। শহীদ নূর আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজি ইপিজেডের ঝুট সেক্টরের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। পুলিশ জানায় বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজি ইপিজেডের ইউনিলিভার কারখানার ওয়েস্ট সেক্টরের দখলকে কেন্দ্র করে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম সাগর ও জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদের অনুসারী মনির ও তার সহযোগী রুহুল আমিনের লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ইট পাটকেল নিক্ষেপ, গুলি বর্ষণ সহ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়, ভাঙচুর করা হয় একটি মার্কেটও। সংঘর্ষে উভয় পক্ষের 10 জন আহত হয়েছেন। খবর পেয়ে যৌথ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক যুগে নারায়ণগঞ্জে মেধাবী শিক্ষার্থী তানভীর মোহাম্মদ তকি হত্যার বিচার হয়নি, এমনকি অভিযোগপত্র দেওয়া হয়নি। 5 আগস্টের পট পরিবর্তনের পর তদন্তকারী সংস্থা র্যাব 6 জনকে গ্রেপ্তার ও নতুন করে একজনের জবানবন্দি নিলেও এখন পর্যন্ত আদালতে অভিযোগপত্র জমা দেয়নি। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। এ-লেভেল পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে দুটি ছড়িয়েছিল তানভীর মোহাম্মদ তকি। ছবি আঁকা, কবিতা লেখা, বই পড়া সহ সুকুমার বৃত্তির সব স্তরে ছিল তার পদচারণা। দিনটা ছিল 2013 সালের 6 মার্চ। বিকেলে নারায়ণগঞ্জ শহরের বাসা থেকে বের হয়ে সুধিজন পাঠাগারে যাওয়ার পথ থেকে তকিকে তুলে নিয়ে যায় সন্ত্রাসী গোষ্ঠী। 8 মার্চ শীতলক্ষা নদীতে ভেসে ওঠে তার মৃতদেহ। পরের বছর 2014 সালের 5 মার্চ সংবাদ সম্মেলনে র্যাব জানায় আজমেরি ওসমান সহ এই কিলিং মিশনে অংশ নেয় 11 জন। তকির বাবা রফিউর রাব্বির অভিযোগ, ওই সময়ে শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানকে আসামির তালিকায় তুলতে বাধা দেন র্যাবের কর্মকর্তা জিয়াউল হাসান। আজমেরি ওসমানকে কেন এই 11.5 বছর তারা গ্রেপ্তার করলো না, এটা হচ্ছে প্রথম কথা। এবং আজমেরি ওসমানকে গ্রেপ্তার করে তার যদি জবানবন্দি নেওয়া হতো তাহলে তো শামীম ওসমানের সংশ্লিষ্টতা, তার ছেলে বা অন্যান্যদের সংশ্লিষ্টতা আরও সেখানে স্পষ্ট হতো। তারা সেটা করে নাই। নির্মম এ হত্যার পর গেল 12 বছরে দেশ বিদেশের মানুষ বিচারহীনতায় বারবার প্রতিবাদ মুখর হয়েছে। বর্তমান সরকারের সময়ে গত 2রা মার্চ আবারও 25 বিশিষ্ট জন এ বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করতে বিবৃতি দেন। শামীম ওসমান তারা পরিকল্পিতভাবেই রফিউর রাব্বিকে ঘায়েল করার জন্য তার সন্তানকে হত্যার পরিকল্পনা করে। স্বৈরাচারী সরকার, তার আমল ছিল 11.5 বছর এবং বর্তমান সরকারের 6 মাস পার হলো, কিন্তু আমরা সেই হত্যার বিচারটি এখনো পাচ্ছি না। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেপ্টেম্বর মাসে এ মামলায় আরও 6 জনকে গ্রেপ্তার করে র্যাব। তবে চলতি মাসের 2 তারিখে 81তম বার তারিখ ধার্য করা হলেও অভিযোগপত্র দেয়নি তদন্তকারী সংস্থা। আমরা দেখতেছি এটি অনেকটাই ঢিল,
একেবারেই ঢিলাতালে চলছে। গত 2 তারিখ এই মামলার পরবর্তী তারিখ গিয়েছে, কিন্তু কোনো অভিযোগপত্র দাখিল করা হয়নি। তবে র্যাবের তরফ থেকে বলা হচ্ছে তদন্ত শেষ হওয়া মাত্রই অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে। আমরা গুরুত্ব সহকারে দেখছি, আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে এই যে এখানে যে বাদী আছেন তার সাথে আমাদের সার্বক্ষণিক তিনিও আমাদের সহায়তা করেছেন। গত সপ্তাহে তিনি আমাদের এখানে এসেছেন। সো এটা একটা আমরা গুরুত্ব সহকারে তদন্তটা কার্যক্রম পরিচালনা করছি। তদন্ত শেষ হলেই আমরা চার্জশিটটা দিয়ে দিব। সচেতন মহল বলছেন ত্বকী এখন সারা দেশের বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীকে পরিণত হয়েছে। হাসিবা আলী বর্ণা, ৭১। ত্বকী হত্যার 12 বছর পূর্তি সম্পর্কে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, সরকার শুরুতে বিচারে তৎপরতা দেখালেও এখন নিষ্ক্রিয়, যেমনটি অভিযোগ করছে ত্বকীর পরিবার। তো স্বজনদের এই দাবি নিয়ে আইনজীবীরা কি বলছেন এবং বিচার প্রক্রিয়া ধীর হবার কারণ কি বলছেন আইনজীবীরা? অ্যাকচুয়ালি ত্বকীর যে আজকে 1 যুগ পরেও বিচার প্রক্রিয়া শুরু হলো না, এটা আসলে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ থেকে শুরু করে সকল পর্যায়ে একটা প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়েছে। কারণ একটা সময় ছিল, আগের যে বিষয়টা ছিল 2013 সালে যখন ত্বকী নিখোঁজ হওয়ার পরে তারপর 2 দিন পরে যখন তার লাশ শীতলক্ষায় পাওয়া যায়, তখনকার রাজনৈতিক প্রেক্ষাপট থেকে যে ভিন্নতা ছিল, কিন্তু এখন 5 পট পরিবর্তনের পর 6 জনকে নতুন করে গ্রেফতার করার পর কেন চার্জশিট দেওয়া হচ্ছে না, এটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। আমরা বিভিন্ন ত্বকীর বাবা সহ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব অন্যান্য ব্যক্তিদের সাথে কথা বলেছি। তাদের একটাই কথা যে আসলে এই বিচার প্রক্রিয়া নিয়ে যদি সরকার শুরু থেকেই আন্তরিক হতো, তাহলে কিন্তু এই বিচার প্রক্রিয়ার একটা ফলাফল 1 যুগ পরে কিন্তু সাধারণ মানুষ দেখতে পেত এবং দেশে যে একটা বিচারহীনতার সংস্কৃতি পরিচালিত ছিল দীর্ঘদিনের, এটা থেকে বের হয়ে আসার একটা সুযোগ ছিল। কিন্তু এখন পর্যন্ত র্যাবের কর্মকর্তারা গত কয়েকদিন আগে আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা এই বিষয়টা নিয়ে অত্যন্ত কনসার্ন এবং তারা অত্যন্ত যত্ন সহকারে বিষয়গুলো টেক কেয়ার করতেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কতটা বছর অপেক্ষা করবে সেই স্বজন, সেই সন্তান হারা পিতা, যে পিতা অ্যাকচুয়ালি 12টা বছর দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে তার বিচার প্রক্রিয়া শুরু করতে পারেনি, রাষ্ট্র যেখানে নিশ্চিত করতে পারেনি তার বিচার প্রক্রিয়াটা, সেই জায়গাটা কিন্তু একটা প্রশ্ন রয়েই যায়। আর পাশাপাশি তার আইনজীবীরা আমাদেরকে বলেছেন যে আসলে প্রক্রিয়াগতভাবে তারা কোর্টে যাচ্ছেন, তারা তাদের কার্যক্রম কাগজপত্র জমা দিচ্ছেন, ডেট দিচ্ছেন, কিন্তু এখানে সরকারের সদিচ্ছার প্রয়োজন, প্রশাসনিক সদিচ্ছাটাকে আসলে তারা খুব বেশি ফোকাস করছে ত্বকীর পরিবার পরিজন এবং তারা যে আত্মীয় আইনজীবী আছে যারা আছেন। তো এর মধ্যে সুদীজন মহল যারা মনে করছেন যে নারায়ণগঞ্জে যে আসলে এই ধরনের একটা সুনির্দিষ্ট অভিযোগ ছিল এবং অভিযোগের প্রেক্ষিতে কিন্তু তার আসামিদের নামও কিন্তু উল্লেখ এসেছিল, যেটা র্যাব কিন্তু 2014 সালের 4-5 মার্চে সংবাদ সম্মেলন করে একটা খসড়া চার্জশিটও দেওয়া হয়েছিল এবং সেখানে কিন্তু সে নাম উল্লেখ করেছে এবং স্বীকারও করছে, আসামিদের নামও কিন্তু তখন র্যাব আমাদেরকে বলেছিল। তো অ্যাকচুয়ালি আর কিছুদিন হয়তো অপেক্ষা করতে হবে, হয়তো একটা সময় পর আমরা বিচার পাবো, সেই দিনের পর্যন্ত অপেক্ষায় আছে নারায়ণগঞ্জবাসী। এই ছিল কাবেরী আমার কাছে নারায়ণগঞ্জ থেকে। হাবিব, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী হাবিবুর রহমান। নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে উদীচী ট্র্যাজেডি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার শহরের টাউন হল মাঠের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এ সময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে জানান 25 বছরও সাংস্কৃতিক কর্মী হত্যার বিচার হয়নি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদ, উদীচী যশোর সংসদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা জাসদ, সিপিবি যশোর সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। এ সময় মামলার পূর্ণ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে বিচার করার দাবি জানান তারা। 1999 সালের এই দিনে যশোর টাউন হল মাঠে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনে বোমা হামলায় 10 জন সাংস্কৃতিক কর্মী নিহত হন। আহত হন আরও 2.5 শতাধিক মানুষ। জয়পুরহাট পৌরসভার ময়লার ভাগাড় এখন এলাকাবাসীর অন্যতম দুর্ভোগের নাম। ভাগাড়ে অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলায় চরমভাবে দূষিত হচ্ছে পরিবেশ, স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা। ভাগাড়টির শুরুতে স্যানিটারি ল্যান্ডফিল করা হলেও পড়ে আছে স্থাপনাগুলো, চুরি হয়েছে বিভিন্ন যন্ত্রপাতি। সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে পৌর কর্তৃপক্ষ বলছেন পরিবেশ ছাড়পত্র আছে, আর পরিবেশ অধিদপ্তর বলছে কোনো ছাড়পত্রই নেই। মোয়াজ্জেম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। জয়পুরহাট শহর পরিচ্ছন্ন রাখতে খঞ্জনপুর পাহাড়পুর সড়কের পাশে প্রায় 1.5 যুগ আগে ইজিপি 1 প্রকল্পের আওতায় প্রায় 3 একর জমিতে স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ কাজ শুরু হয়।
শুরুতে স্যানিটারি ল্যান্ডফিল আওতায় নিয়ে আসার জন্য এখানে জৈব সার তৈরির নানা স্থাপনা ও যন্ত্রপাতি স্থাপন করা হয়েছিল। তবে অযত্ন অবহেলায় আধা ভাঙা স্থাপনাগুলো থাকলেও চুরি হয়েছে নানা যন্ত্রপাতি। এলাকাবাসীদের অভিযোগ, তোয়াক্কা না করে অপরিকল্পিতভাবে বছরের পর বছর শহরের ময়লা বর্জ্য ওই ভাগাড়ে ফেলা হচ্ছে। এতে দুর্গন্ধ ও দুর্ভোগে অতিষ্ঠ জনজীবন। অথচ 2019 সালে প্রায় 7 কোটি টাকা ব্যয়ে কাদিপুর এলাকায় নির্মাণ করা হয় আরও একটি আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগার। সেখানেও বর্জ্য স্থানান্তরের কোনো ব্যবস্থা করা হয়নি। এখানে এই যে দুর্গন্ধযুক্ত এই যে ময়লাগুলো ফেলতে আসে, আমরা বারবার বাধা দিয়েছিলাম এবং বিভিন্নভাবে প্রতিরোধ করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা সম্ভব হয়নি। কুকুর আর শিয়ালের যে অত্যাচার, মানে এত কুকুর শিয়াল এগুলা আসে, মানে বারবার ছাগল কামড়ায়, গরু কামড়ায়। 20 বছর প্রায় হয়ে গেল, এ পর্যন্ত এখানটা ময়লা হলো না, কারখানাও হলো না, অনেক লোকের চাকরি হলো না, কোনো কর্মস্থানও হলো না। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানান, পরিবেশ ছাড়পত্র ছাড়াই এখানে বর্জ্য ফেলছে পৌরসভা। জয়পুরহাট পৌরসভা কর্তৃক যে ময়লা ফেলা হয় সেখানে পরিবেশ অধিদপ্তর থেকে কোনো ছাড়পত্র প্রদান করা হয়নি, তারা ছাড়পত্রের জন্য আবেদন করেনি। স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা জানান, যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে বিভিন্ন রোগের উৎপত্তি হতে পারে। তাই শহরের সুস্বাস্থ্য নিশ্চিত করতে গেলে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে। সুস্থ থাকতে গেলে, একটা শহরের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে গেলে সুস্থ বর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই এবং সেইটা নিশ্চিত করাই আমাদের উচিত বলে আমরা মনে করি। পরিবেশ, স্বাস্থ্য ঝুঁকি ও স্থানীয়দের দুর্ভোগ থেকে রক্ষা করতে দ্রুত পদক্ষেপ নেবেন সংশ্লিষ্টরা, এমনই দাবি এলাকাবাসীর। শরীফ আজাদ প্রীতম, ৭১। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের প্রথম বর্ষের সম্মান ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পরীক্ষায় অংশগ্রহণকারী মোট শিক্ষার্থীর মধ্যে 32.6% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ভেরিফাইড ফেসবুক পেজে ফলাফল প্রকাশ করা হয়। মোট আবেদনকৃত 1,09,081 জন শিক্ষার্থীর মধ্যে 3টি কেন্দ্রে মোট উপস্থিত ছিলেন 91,739 জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন 29,411 জন। চবির বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউট সহ 4টি অনুষদে মোট আসন রয়েছে 1,123টি। রমজান এবং আসন্ন ঈদকে কেন্দ্র করে মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখার লক্ষ্যে গাজীপুরে হাইওয়ে পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের উদ্যোগে নাওজোর হাইওয়ে থানার সামনে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ ঈদ উপলক্ষে মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখতে বিভিন্ন দিক নির্দেশনা দেন। অ্যাডিশনাল ডিআইজি গাজীপুর রিজিয়ন ডক্টর আকম আক্তারুজ্জামান বসুনিয়ার সভাপতিত্বে সমন্বয় সভায় আশেপাশের কয়েকটি জেলার হাইওয়ে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা এবং সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আব্বাস উদ্দিন সহ পরিবহন মালিক সমিতির নেতারা অংশ নেন। ইউটিউব দেখে দেশে প্রথমবারের মতো ভারতীয় উচ্চ ফলনশীল গুচ্ছ জাতের সরিষা চাষ করে সফল হয়েছেন নওগাঁর কৃষি উদ্যোক্তা জাফর চৌধুরী। এই সরিষা চাষের সফলতায় আলোড়ন সৃষ্টি হয়েছে জেলায়। তবে কৃষি বিভাগ বলছে, পরীক্ষা নিরীক্ষা ও দেশের আবহাওয়ার সাথে মানানসই হলে এমন উৎপাদনে মিটবে ভোজ্য তেলের সংকট। তন্ময় ভৌমিকের তথ্য ছবিতে প্রতিবেদন। ইউটিউব দেখে দেশের প্রথমবারের মতো ভারতীয় উচ্চ ফলনশীল গুচ্ছ জাতের সরিষা চাষ করে বাজিমাত করেছেন নওগাঁর নিয়ামতপুরের চৌধুরীপাড়া গ্রামের কৃষি উদ্যোক্তা জাফর চৌধুরী। এরপর ভারতের মহারাষ্ট্র রাজ্য থেকে সরিষা বীজ সংগ্রহ করেন। সরিষা ক্ষেতের মাঠ জুড়ে গাছের শাখা প্রশাখায় থোকা থোকা সরিষা। প্রতিটি গাছ থেকে আধা কেজি সরিষা উৎপাদন হওয়ার আশা করছেন কৃষি উদ্যোক্তা জাফর চৌধুরী। আমরা মূলত এই সরিষাটা বাংলাদেশে প্রচলন হওয়ার জন্য এই সরিষার জাতটা নিয়ে এসেছি। আমরা প্রথমবার খরচ একটু আমাদের বেশি হইতেছে, কিন্তু পরবার দেখা যাচ্ছে একটা জিনিস ভালো বারবার করতে করতে খরচের প্রসেসটা আমরা জানে যাব এবং কস্ট মিনিমাইজ হয়ে যাবে। আবার অনেকেই তার এই সরিষার ক্ষেত দেখে আগামীতে এই জাতের সরিষা চাষে আগ্রহ প্রকাশ করছেন। সরিষাগুলো খুব সুন্দর হয়েছে। আমাদের দেশি সরিষাগুলো যেরকম হয় তার চেয়ে এই সরিষা অনেক উন্নত। আমরা এই জাতের সরিষা দেখিনি, আসলে সরিষা কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারি। আগামীতে আমরা বীজ সংগ্রহের জন্য ভাইয়ের কাছে অনুরোধ জানাবো, আমাদেরকে যেন বীজ দেওয়া হয়। আমরা আশা করি এভাবেই শুরু করবো আর কি।
এই সরিষায় দেশি জাতের তুলনায় দ্বিগুণ ফলন পাওয়া সম্ভব বলে এ বিষয়ে কৃষকদের সহযোগিতার আশ্বাস দেন কৃষি বিভাগের কর্মকর্তারা। প্রায় 500 গ্রাম সরিষা একটা গাছ থেকে পাওয়া যাবে বলে আমি আশা করছি। আর এইরকম ফলন যদি হয়, আর যেহেতু এই সরিষার একটা কথা বলে রাখি যে এই সরিষার একটু দিনকাল বেশি লাগবে, জীবনকাল বেশি, জীবনকাল তার হয়তো সম্ভবত 125 দিন লাগতে পারে। এদিকে কৃষি গবেষণাগারের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেয়ার কথা জানান কৃষিবিদরা। যদি ফলন ভালো হয়, রোগবালাইয়ের আক্রমণ যদি কম হয় এবং আমাদের দেশের আবহাওয়া উপযোগী হলে আমি স্যাম্পল কালেকশন করে কৃষি গবেষণায় সরিষাটা পাঠাবো। দেশের আবহাওয়ার সাথে মানানসই হলে খরাপ্রবণ উত্তরাঞ্চলে এই জাতের সরিষা আবাদ দিন দিন বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নূর তাজমিন নীর, ৭১। কুড়িগ্রামে জনপ্রিয় হয়ে উঠছে চীনের পেকিন জাতের হাঁস পালন। লাভজনক হওয়ায় গ্রামীণ অনেক বেকার নারী পুরুষের ভাগ্য বদলে দিচ্ছে এই পেকিন হাঁস। হাঁস চাষে মিলছে সহায়তা। রাজু মোস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। মাত্র ১০০টি হাঁস দিয়ে খামার শুরু করেন কুড়িগ্রামের রাজারহাটের খামারি মীর মোশাররফ হোসেন। এখন তার খামারে রয়েছে ১,০০০ পেকিন হাঁস। ৮ মাস আগে বেসরকারি সংস্থা RDRS বাংলাদেশের পেকিন হাঁসের সাইনবোর্ড দেখে হাঁস পালনে আগ্রহী হন তিনি। এরপর এই হাঁসের খামার বদলে দিয়েছে মোশাররফ হোসেনের ভাগ্য। পেকিন জাতের হাঁস দেখতে আকর্ষণীয় ও দ্রুত বেড়ে ওঠে বলে জানান এই খামারি। প্রায় ৬ থেকে ৭ মাস আগে RDRS এর পরামর্শ মোতাবেক আমি আমার ফার্মে পেকিন স্টার 13 নতুন জাতের এই হাঁসটি আমি আমার ফার্মে উঠাই এবং ওনাদের পরামর্শক্রমে আমি এই হাঁসটি চাষ করতে শুরু করি। গত প্রায় ৫-৬ মাসে আমার এই ফার্ম থেকে প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকার মতো ইনকাম হয়েছে। শুধু নিজের ভাগ্য নয়, এলাকার অন্তত ৫০ জন নারী পুরুষের কাজের সুযোগ সৃষ্টি হয়েছে তার খামারে। অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো অঞ্চলে বিক্রি করি। নিজের কর্মসংস্থান করা, অল্প সময়ে অধিক লাভ, এটা আমার কাছে ভালো লেগেছে। খামারটা হওয়াতে এই এলাকার এই গ্রামের নারী পুরুষ সপ্তাহে ২-৩ দিন ৫০০ টাকা করে ইনকাম করতে পারে। উপকার কি, ইনকাম করলে তো সংসারের উপকার হবে। কুড়িগ্রামে ৭৫ জন খামারিকে স্বাবলম্বী হতে খামারি সেবা দিচ্ছে RDRS বাংলাদেশ। এই পেকিন হাঁস পালনের ফলে যেমন একদিকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, পাশাপাশি তাদের আর্থিকভাবে লাভবান হচ্ছে। এদিকে প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা জানান, দেশের প্রাণী সম্পদ খাতের উন্নয়নে খামারিদের কারিগরি সহযোগিতা দিচ্ছে সরকার। প্রাণী সম্পদ বিভাগ থেকে তাদেরকে নিয়মিত প্রশিক্ষণ ও সম্প্রসারণমূলক বিভিন্ন প্রচারণার কারণে তারা দিন দিন এই হাঁস পালনে উৎসাহ পাচ্ছে। সঠিক পরিচর্যা ও সুষম খাবারের মাধ্যমে মাত্র ৩০ থেকে ৪৫ দিনের মধ্যেই প্রতিটি হাঁস ৩ থেকে ৪ কেজি ওজনের হয়। দেশ জুড়ে এই হাঁসের চাহিদাও বাড়ছে দিন দিন। নূর তাজমিন নীর, ৭১। জামালপুরে পাবলিক লাইব্রেরি চত্বরে শুরু হয়েছে ৫ দিনের ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। বৃহস্পতিবার বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক। মেলা দেখতে প্রথম দিনেই ভিড় হয় দর্শনার্থীদের। ১০ই মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ।